আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বান্দরবান ট্যুর পার্ট 2-তে। তো গত ভিডিও আমি যেখানে শেষ করেছিলাম, আজকের ভিডিও ঠিক সেখান থেকে আমি আবার শুরু করছি। আমরা রওনা হয়ে গিয়েছি সাইরু হিল রিসোর্টের উদ্দেশ্যে এবং আমরা পৌঁছেও গেছি। সত্যি কথা বলতে সাইরু হিল রিসোর্টটা অনেক সুন্দর, অনেক সুন্দর। তারা যেমন টাকা নেবে তেমন আপনাকে সার্ভিসও দিবে। মানে আপনি যে টাকাটা এখানে স্পেন্ড করছেন এটা আসলেই ওয়ার্থ ইট যদি সত্যি কথা বলা হয়। তো আর যেহেতু পাহাড়ি এলাকা, যাদের স্ট্যামিনা অনেক বেশি তাদের জন্য এই সমস্ত জায়গা আসলে একদম মনের মতো একটা জায়গা। কিন্তু আমি হচ্ছি এত নরম সরম মানুষ যে এরকম পাহাড় চড়তে চড়তে আমার মনে হচ্ছিল আমার দুই পা একদম ভেঙে ভেঙে আসছিল। ওই একটা দিনে আমার উপরে যা গেছে আর কি আর বলবো। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি রিসেপশনে। রিসেপশনটা অনেক সুন্দর এবং রিসেপশনের পেছনেই হচ্ছে ডাইনিং এরিয়া। তো সকালের নাস্তা বা লাঞ্চ ডিনার আপনাদেরকে এখানে এসেই করতে হয়। আর রুমের সার্ভিসটা বলতে তারা যদি গেস্ট যদি বেশি থাকে, কাজ যদি বেশি থাকে, তাহলে আসলে তারা রুম সার্ভিসটা দেয় না। খাবারের ক্ষেত্রে ডাইনিংয়ে এসেই খেতে হয়। তবে একটা জিনিসে আমি একটু বেশি ডিসঅ্যাপয়েন্টেড, সেটা হচ্ছে বাগি থাকতেও বাগি সার্ভিস পাওয়া যায় না। বাগি হচ্ছে শুধু আপনার লাগেজের জন্য, আপনার জন্য না। সামহাও যদি কেউ ইনজুর্ড হয়ে যায় তাহলেই শুধু তাকে বাগি সার্ভিসটা দেয়া হয়। তো এই জিনিসটা আমার কাছে একটু অড লেগেছে, কারণ এই সমস্ত জায়গা আসলে তাহলে ফ্যামিলি নিয়ে আসার মতো না, কারণ ফ্যামিলিতে মুরব্বি থাকে। আর মুরব্বি আসলে এত পাহাড় এভাবে ওঠানামা তাদের পক্ষে করা সম্ভব হবে না, যার জন্য এই বিষয়টা নিয়েই শুধুমাত্র আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। বাকি সবই ঠিক আছে। যাই হোক, আমি পুরো রিসেপশনটা একটু ভিডিও করে নিলাম যেন আপনারাও একটু দেখে বুঝতে পারেন এটা আসলে কেমন। আর লাকিলি আমাদেরকে রিসেপশনের বা ডাইনিং এরিয়ার সবচাইতে কাছে যে ভিলাটা সেটাই আমাদেরকে দেয়া হয়েছিল। আমার হাজব্যান্ডকে আমি বললাম যে তুমি বেঁচে গেছো, যদি আমাকে ওই পাহাড়ের চূড়ায় দিত তাহলে তোমার খবর ছিল, আমি এখানে একদিনও থাকতাম না, আমি তোমাকে বলতাম যে আমাকে বাসায় নিয়ে চলো। কারণ সিরিয়াসলি খাওয়া দাওয়া করে এই পর্যন্ত আসতেই আমার একদম দম ছুটে গেছে। আর যদি এর থেকে উপরে দিত তাহলে আমার কি অবস্থা হতো আল্লাহই জানে। এনিওয়েজ, আমরা এখন আমাদের রুমে চলে আসছি। রুমটা বিশাল বড়, অনেক সুন্দর, সমস্ত রকমের ফ্যাসিলিটিস একটা রুমের মধ্যে, যা যা দরকার হোটেল রুমের মধ্যে সবই এখানে আছে। আর এই যে ওয়াশরুম, আমার মনে হয় সাইরু হিল রিসোর্টের এই ওয়াশরুমটা সবাই দেখেছেন। বিশেষ করে এটার আকর্ষণ হচ্ছে এই বাথটাবটা। আর আমার হাজব্যান্ড এই বাথটাব দেখে সে মানে মনে রেখে দিয়েছিল যে যদি কখনো সাইডেতে যাই তাহলে হচ্ছে আমরা এই হোটেল রুমটাই নিব, যেন এই বাথরুমের এই বাথটাবটা আমরা ইউজ করতে পারি। আমার হাজব্যান্ডের কথা হচ্ছে যে যদি যাই তাহলে ভালো জায়গাতেই যাব, ভালো জিনিসই নিব, কারণ তার কাছে হচ্ছে আমার এবং তার কমফোর্টটাই সবচাইতে বেশি প্রাধান্য, যার জন্য সে সবসময় আমাদের কমফোর্টটাই আসলে বেশি দেখে। তো আমরা যেহেতু নীলাচল থেকে লাঞ্চ করে এসেছি, তো এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 3:30টাই বেজে গিয়েছিল। তো লাঞ্চ যেহেতু করা হয়ে গেছে, তো আমরা হোটেল রুমে এসেই আমার হাজব্যান্ড বায়না ধরলেন যে চলো সুইমিং পুলে যাব। তো আজকে আর আমি ভিজিনি। আর সুইমিং পুল হচ্ছে এই সাইরু রিসোর্টের একদম টপে, অর্থাৎ একদম নিচ থেকে অনেক উপরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে 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 তারপর হচ্ছে এই সুইমিং পুল। তো পুলটা অনেক সুন্দর। আমাকেও সে বলেছিল যে নামো, কিন্তু আমার কাছে আর ভালো লাগছিল না, যার জন্য আমি আর নামিনি। তো সে মাত্র 5 থেকে 10 মিনিটের মতো ভিজে এখনও আমাকে বলছে যে চলো এখন চলে যাই। আমার এমন রাগ আসছিল যে মাত্র 5 থেকে 10 মিনিটের জন্য সে আমাকে সেই পাহাড়ের চূড়ায় টেনে উঠিয়েছে। আর কি বলবো, যেহেতু তার পছন্দ ছিল, আর আমি সবসময় চেষ্টা করি আমার হাজব্যান্ডের পছন্দের প্রাধান্য দিতে, নিজেরটাই তার উপর চাপিয়ে না দিতে। তো এই জন্য আমিও তার মন রক্ষা করতে তার সাথে ওই পাহাড়ের চূড়া পর্যন্ত চলে গিয়েছিলাম। আর এই যে তার মনের আশা পূরণ হলো, সে এই বাথটাবের মধ্যে রাজার মতো বসে গোসল করছেন। তো যাই হোক, আমরা গোসল করে রেস্ট করে বিকালের দিকে আবার ডাইনিং এরিয়ার দিকে চলে আসছিলাম। আমার হাজব্যান্ড বললেন যে চলো তোমাকে চা খাইয়ে নিয়ে আসি। তা আমিও বললাম যে ঠিক আছে চলো। তো আমরা গেলাম চা খেতে। ওদের এখানে স্ন্যাক আইটেমের মধ্যে ভেজিটেবল পাকোড়া ছিল। তো ভেজিটেবল মানেই আমি আমার জন্য ভেজিটেবল পাকোড়া আর দুধ চা অর্ডার করলাম। তো হাজব্যান্ড ভেজিটেবল পাকোড়া খেয়ে পুরোই পাগল হয়ে গেছে।
এত টেস্টি ছিল। আর এই যে দেখেন মেঘ, দেখেন একদম এই পর্যন্ত চলে আসছে, মেঘের খেলা কি আর বলবো, এত সুন্দর, মানে আল্লাহর কুদরত, মাশাল্লাহ, সুবহানাল্লাহ। তো খাবার অর্ডার দিয়ে আমরা একটু ডাইনিং এরিয়াটা ঘুরে ঘুরে দেখছিলাম। বাহিরেও কিন্তু বসার জায়গা আছে, আর এখানে পানির মতো করা, আর এগুলোর মধ্যে না মাছ আছে। মাছগুলো মানে অনেক ধরনের মাছ আছে, দেখে এত ভালো লাগে। পুরো একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য ওনারা আসলে চেষ্টা করেছে এই রিসোর্টের মধ্যে ফুটিয়ে তোলার, এবং তুলতেও পেরেছে মাশাল্লাহ। তো আমরা এখানে এসে সব কিছু একটু দেখছি ঘুরে ঘুরে, তারপর নিজেদের জন্য একটু নিজেরাই ভিডিও করে নিচ্ছি। তারপর হাজব্যান্ডকেও কাজে লাগিয়ে দিয়েছি আমাকে ভিডিও করার জন্য, তো সেও তার কাজ পালন করছে। এমন করতে করতে আমাদের খাবার চলে আসলো। তো ভেজিটেবল পাকোড়ার মধ্যে একটার মধ্যে 4 পিস করে থাকে। তো খেয়ে আমাদের এত পছন্দ হয়ে গিয়েছিল, পরে আমার হাজব্যান্ড বলছিল একটাই আমাদের হবে, আরেকটা অর্ডার দেই। পরে আমিও তাল দিলাম যে হ্যাঁ হ্যাঁ আরেকটা অর্ডার দাও। তো একটা শেষ করে আমরা আবার আরেকটা অর্ডার দিয়েছিলাম। আর ওদের দুধ চাটাও অসাধারণ, ওদের খাবারের কোয়ালিটি না খুবই ভালো, প্রত্যেকটা খাবার অনেক টেস্টি ছিল। যেমন আমরা লাঞ্চ ডিনার সব এখানেই করেছিলাম, প্রত্যেকটা আইটেম যেগুলোই আমরা অর্ডার করেছিলাম সেগুলোই অনেক মজার ছিল। ওদের শেফ খুবই ভালো ছিল। আর এদিকে এই চায়ের চামচটা দেখেন, এত কিউট, মানে কই থেকে যে ওরা এই জিনিসগুলো কিনে তা আল্লাহই জানে। এবারে ট্যুরে আমার আর আমার হাজব্যান্ডের ডায়েটের পুরো 12টা বেজে গেছে। ইচ্ছা মতো খাওয়া দাওয়া হয়েছে, যা ইচ্ছা তা খাওয়া দাওয়া হয়েছে, মানে একদম কি আর বলবো, যাচ্ছে অবস্থা। আমি তো আমার 2 কেজি ওজন বাড়িয়ে নিয়ে এসেছি, হাজব্যান্ডেরও তাই। তবে ইনশাল্লাহ বাসায় এসে বাসার নিয়মে আবার আগের মতো চললে এই 2 কেজি ওজন আমি ইজিলি কমিয়ে ফেলতে পারবো। আমি বুঝতে পারছিলাম যে আমার ওজন বাড়বে, এবং বাসায় এসে যা দেখি তাই, যে হ্যাঁ আমার 1.5 থেকে 2 কেজি ওজন বেড়ে গেছে। কিন্তু আমি একদমই ভয় পাচ্ছি না, কারণ আমি জানি যে আমি আর কিছুদিন ট্রাই করলে এটা আমার চলে যাবে ইনশাআল্লাহ। এনিওয়েজ, ওই যে আমরা বিকেলে এসে ডাইনিংয়ে বসেছি, একদম ডিনার পর্যন্ত আমরা এখানেই ছিলাম। দুটো কারণ, এখানে এত সুন্দর একটা পরিবেশ ছিল, একদম মেঘ পুরো ঢুকে যাচ্ছিল, এত ঠান্ডা বাতাস, পুরো শীত লেগে গিয়েছিল। আমার হাজব্যান্ড বলছিল যে একটা ফুল হাতা গেঞ্জি পরে আসলে ভালো ছিল, একদম এত ঠান্ডা লেগেছিল। আর হচ্ছে আমি এখানে বসে বসে আমার পার্ট 1 এডিট করছিলাম, ভিডিও এডিট করছিলাম ব্লগের জন্য। আর এটা করতে করতে কোথায় দিয়ে সময় চলে গেছে টেরও পাইনি। আর হাজব্যান্ডও তার মতো কাজ করছিল। তো আমাদের ডিনারও আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আজকের ডিনারে ছিল আমাদের ডাল, বেগুন ভাজা, ভাত, ব্যাম্বো চিকেন আর একটা ভর্তা। এই ভর্তাটা, এটার নাম হচ্ছে বাবা গণেশ। এটা হচ্ছে বেগুন আর চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করে, তো নামটা খুব ইউনিক লেগেছে আমাদের কাছে। তো আমরা আসলে একটু রিস্ক নিয়েই ট্রাই করলাম যে কেমন না কেমন খেতে, কিন্তু খাওয়ার পর দেখি যে না, এটা অনেক ভালো। আর ওদের ব্যাম্বো চিকেনটাও খুব বেশি মজার ছিল। এই ফার্স্ট টাইম আমরা ব্যাম্বো চিকেন অর্ডার করেছিলাম বা খেয়েছিলাম, টেস্ট করেছিলাম, এটা খুবই ভালো ছিল। আর আমার হাজব্যান্ড ইনস্টাগ্রামে কিছু ভিডিওস দেখেছে যে কীভাবে ভিডিও করতে হয়, তো সে আমাকে বললো আমাকে মোবাইলটা দাও, আমি একটা ভিডিও দেখেছি কীভাবে যেন করতে হয়, ওভাবে আমি একটু করি। তো সে তার মতো একটু ভিডিও করে দিচ্ছেন, আর আমি চুপচাপ আমার মতো বসে আছি। তো ভয়েস ওভার দেওয়ার সময় খাবারগুলো দেখে আমার আবারও লোভ লাগছিল। ওদের বেগুন ভাজাটা অনেক মজা হয়েছিল। আমরা যেভাবে বেগুন ভাজি এটা ওরকম না, এটা আসলে বেসনের মধ্যে চুবিয়ে তারপর ভাজা হয়েছে, কিন্তু টেস্ট অনেক ছিল। তো খাওয়া দাওয়া শেষে ডেজার্টে কী ছিল জিজ্ঞাসা করাতে তারা বললেন যে ফিরনি আর পুডিং। আর পুডিংটা আমার অনেক পছন্দ, যার জন্য আমি আমার জন্য একটা পুডিং অর্ডার করলাম, আর আমি এখন বসে বসে ওটা খাচ্ছি। পুডিংটাও অনেক বেশি টেস্টি ছিল। এনিওয়েজ, খাওয়া দাওয়া করে রুম পর্যন্ত যেতে অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছিল, কারণ একে তো পেট ভরা, তার উপর দিয়ে আবার পাহাড় চড়াই করতে হচ্ছিল। মানে অত দূর হেঁটে হেঁটে যাওয়া আসলে খুবই একটা প্যারা। তো আর কি আর করা, চড়তে হবেই, যেহেতু রুম যেখানে যেতে তো সেখানেই হবে। এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। আমি সকালই একেবারে রেডি হয়ে বের হয়ে গিয়েছি, কারণ আমি হাজব্যান্ডকে বলেছি যে নাস্তা করে আমি আর রুমে আসতে পারবো না, একদম এখান থেকেই বেরিয়ে যাব। তো আমি একদম সেভাবেই পুরোপুরি রেডি হয়ে নিয়ে নাস্তা করতে চলে আসছি। এখানে অনেক আইটেমই ছিল, আমার হাজব্যান্ড যেমন অনেক কিছুই নিয়েছেন, কিন্তু আমি আসলে অত কিছু নেইনি, আমার খেতে ইচ্ছা হচ্ছিল না। আমি শুধু টোস্ট আর একটু সুজি রান্না ছিল সেটাই নিয়েছি। আর এখানে হচ্ছে পাপায়া জুস, 2 জন 2 গ্লাস। তো আমার নাস্তা শুধু এতটুকুনি ছিল। আর এখানে না অনেক বিড়াল আছে, এত কিউট কিউট বিড়াল, যখনই আপনি খেতে বসবেন আপনার গায়ের কাছে এসে একদম লেগে বসে থাকবে। আর এত দুষ্টু, ওদেরকে খাবার দিলে ওরা খায়ও না,
ওরা যে আসলে কি খেতে চায় তা আল্লাহই জানে। এই তো তারপর আমরা নাস্তা করে এখন বেরিয়ে যাচ্ছি গাড়ির দিকে। তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর আমি মাথার মধ্যে এভাবে স্কার্ফটা দিয়েছি। তো আমার হাজব্যান্ড আমাকে বলছে যে তোকে পুরো পাহাড়ি মেয়েদের মতো মনে হচ্ছে। আমি বললাম যে থ্যাংক ইউ সো মাচ, এখন চলো, কারণ এখন এই বৃষ্টির মধ্যে এত তারিফ শোনার টাইম নাই, তাড়াতাড়ি গাড়ি পর্যন্ত আমাকে নিয়ে চলো। তো আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা নীলগিরি যাব, আর সাইড থেকে নীলগিরি অনেক বেশি কাছে। তো আমি না প্রথমে একটা জিনিস মনে করেছিলাম যে ওই যে টাইটানিক পয়েন্ট, তারপরে টু হ্যান্ড ভিউ পয়েন্ট যেগুলো বলে, ওগুলো বোধহয় ওই নীলগিরি রিসোর্টের ভেতরে। এটা যে বাহিরে, এটা আমার আর আইডিয়াই ছিল না। তো আমরা এগুলো সব কিছু ফেলে শুধু একদম নীলগিরি রিসোর্টের দিকেই যাচ্ছিলাম। তো ওই পর্যন্ত যাওয়ার পরে নীলগিরি রিসোর্টে আসার পরে মানে দেখলাম এখানে আসলে ওরকম আহামরি কোনো কিছু নেই, শুধু রাস্তা কিন্তু সুন্দর। আর হচ্ছে একটা ক্যাফেটেরিয়া আছে যেখানে মানে পরিবেশ ভীষণ নোংরা, আর এরকম পরিবেশে আসলে বসে খাওয়ার মতো না। কিন্তু ছাদটা আবার অনেক সুন্দর। আমরা ছাদে গিয়ে অনেক ভিডিওস আর পিকচার্স ক্লিক করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল যে এখান থেকেই লাঞ্চ করে আমরা হোটেলে যাব। কিন্তু এখানে মানে খাবারের অবস্থা প্লাস পরিবেশ দুটোই এত বাজে ছিল, আমার আর রুচি হচ্ছিল না যে এখানে কিছু আমি খাই। তো হাজব্যান্ডকে বললাম যে না, এখান থেকে চলো আমি চলে যাব, আমরা একেবারে হোটেলে গিয়েই খাবো। তারপরে ওখানেই আসলে অভ্যর্থনা একটা কি জানি কাউন্টারের মতো আছে। তো ওখানে আমার হাজব্যান্ড গিয়ে জিজ্ঞেস করলেন যে টাইটানিক ভিউ পয়েন্ট, তারপরে টু হ্যান্ড ভিউ পয়েন্ট ওগুলো কোন জায়গায়। তো ওনারা বললো যে ওগুলো আপনার রাস্তাতেই আপনারা পার করে আসছেন। তো আমরা ভাবলাম যে ও আচ্ছা, আমি তো জানতাম যে এটার ভেতরেই ওই জিনিসটা, কিন্তু আসলে না, এটার বাইরে ওগুলো। তো যাই হোক, এখানে আমরা আমাদের মতো একটু ছবি ভিডিও নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম। তো এই রিসোর্টে ঢোকার জন্য আমাদের 3 জনের এন্ট্রি ফি বা টিকিট ফি যাই বলেন 550 টাকা নিয়েছে। তো সেই অনুযায়ী আসলে ভেতরে আহামরি কোনো কিছুই নেই। আর তারপরে হচ্ছে আমরা আবার রওনা দিয়ে দিলাম, দিয়ে এখন টু হ্যান্ড ভিউ পয়েন্টে চলে এসেছি। এই জায়গাটা না আমার কাছে খুব রিস্কি মনে হয়েছিল, বিভিন্ন জায়গা একদম ভেঙে ভেঙে গেছে, একটু এদিক সেদিক হলেই তো আমার মনে হয় যে নিচ দিয়ে মানুষ পড়ে যাবে। আর যেহেতু এগুলো ট্যুরিস্ট পয়েন্ট, তো এগুলো সংস্কারের খুব বেশি দরকার। আমি জানি না এগুলো কবে ঠিক করা হবে। আমরা অনেক সাবধানতা বা সচেতনতা মেনটেন করে আসলে এখানে দাঁড়িয়েছি, একদমই বেশিক্ষণ ছিলাম না। কোনো মতে কিছু ভিডিওস আর পিকচার্স ক্লিক করে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম। তবে টাইটানিক ভিউ পয়েন্টটা আসলে অনেক জোস, এই জায়গাটা মাস্ট আসবেন। এত সুন্দর ভিউ আর এত সুন্দর ফিল আসবে আপনার, বাতাস আর ভিউটা দেখলেই তো মনে হয় চোখ জুড়িয়ে যায়। তো আমরা এখানে টাইটানিকের মতো একটা পোজ দিলাম, জুয়েল ভাই আমাদেরকে ভিডিও করে দিচ্ছিলেন। তো জুয়েল ভাইকে অনেক শিখিয়ে দিচ্ছিলাম যে এভাবে করেন ওভাবে করেন, এবং সে খুব সুন্দরভাবে আমাদেরকে ভিডিওগুলো করে দিয়েছিলেন, মাশাআল্লাহ। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের বান্দরবন পার্ট 2 ফুল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর আমাদের এই ট্যুরের কিছু ছবিও আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।